নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা, তাতে করে নিন্দার ঝড় উঠছে সর্বোচ্চ মহল থেকে। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে বাংলাদেশে কোন রকমের সরকারি হাসপাতাল থেকে সহযোগিতা পাচ্ছে না ভারতবাসীরা, এবং সেই জায়গা থেকে এবার গুরুতর অভিযোগ উঠেছে যেখানে বাংলাদেশে ভারতীয় মহিলাকে অপহরণ করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং জানা গেছে যে ত্রিপুরার এক মহিলাকে তুলে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা, নাম ফাতেমা খাতুন। সেই মহিলাকে দুষ্কৃতিকারীরা অপহরণ করেছে বলে অভিযোগ। সোনামুড়ার সেই মহিলা বলে জানা গেছে এবং সোনামুড়া থানায় অপহরণের অভিযোগ ইতিমধ্যে দায়ের করেছে পরিবার। বাংলাদেশে বারবার আক্রান্ত হতে হচ্ছে ভারতীয়দের, তবে কি পদক্ষেপ নেবে এবার ভারত সরকার, প্রশ্ন কিন্তু উঠছে। তবে গোটা বিষয় নিয়ে অপহরণ কাণ্ডে যাকে অপহরণ করা হয়েছে তার স্বামীর কি বক্তব্য রয়েছে শুনুন। আমার বাড়ি শুভাপুরে, সোনামুড়া থানা। আমার ওয়াইফে গত 27 তারিখে বাংলাদেশে পাসপোর্ট অফিস দিয়ে পাসপোর্ট হয়ে গেছে ওনার আত্মীয় বাড়িতে। কোন জায়গা? ফুটবাড়ি রাইসর গ্রামে, কালীবাজারের সাথে। তারপর ওইখানে তাদের মধ্যে বাংলাদেশের লোকেরাই ওনাদের দুই পার্টি মিলে ঝগড়া হয়েছে। এখন আসার পথে আমার ওয়াইফকে ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশের প্রশাসনের সামনে থেকে উঠে নিয়ে গেছে। বাংলাদেশ ইমিগ্রেশন অফিস থেকে উঠে নিয়ে গেছে। এখন প্রশাসন ছিল সেখানে সিমন্তপুর ইমিগ্রেশন দিয়া বিবির বাজার ইমিগ্রেশনে। এখন প্রশাসনে কিছু ভূমিকা নেই। এখন যে সময় নেয় ওই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে যেতেছে এখান থেকে 10-12 জন লোকে। তারপর এরপর থেকে আর এ পর্যন্ত আমার কোনো কথাবার্তা হইতেছে না, ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। আমি এই কারণে আমি থানায় আইছি। এবার আমাদের প্রশাসনের কাছে আমি ওনার জন্য ফেরত পাওয়ার জন্য আমি দরখাস্ত করব বা কেস করছি বা করব। আপনারা শুনলেন তার বক্তব্য, এবং তিনি যেটা জানিয়েছেন কার্যত সোনামুড়া থানার অন্তর্গত শোভাবাজার বাড়ির সেই ফাতেমা খাতুন বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের কোচবাড়ি বাইচরে, এবং তারপরে কার্যত ডিবি বাজার ইমিটেশন সেন্টার থেকে তাকে অপহরণ করে নিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ তার স্বামীর। গোটা বিষয় নিয়ে আমরা চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নন্দন সরকার, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নন্দন বাবু, আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নন্দন বাবু, আজকের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পরে এক শ্রেণীর ধর্মান্ধ মুসলিমের হাতে পুরো শাসন ব্যবস্থা চলে গেছে, যাদের হাতের কীদণ্ড হয়ে গেছে ওখানকার পুলিশ, আর্মি সবাই। এই যে একটা মানে বিশৃঙ্খল একটা অবস্থা বাংলাদেশে চলছে, সেখানে কোনো আইনের শাসন নেই। যেখানে যে পাচ্ছে সেভাবেই আদেশ দিচ্ছে, সেখানে নিত্য খুন খারাপি হচ্ছে। তো এই যে পুলিশ থানাগুলো আছে বা আর্মি যে ক্যাম্পগুলো আছে, সেগুলো সম্পূর্ণভাবে এখন বিশেষ কিছু সেই সমন্বয়কারী বা ওই যে এখনকার যারা ক্ষমতাতে আছে এদের সম্পূর্ণ আওতায় চলে গেছে। কারো কোনো নির্দিষ্ট কোনো ভূমিকা নেই। সেই অবস্থায় বাংলাদেশে এখন কোনো কিছু আশা করা যায় না। বাংলাদেশে এখন যা কিছু চলছে তা একটা অনেকটাই মধ্যযুগে বাংলায় যেমন একটা চলেছিল, সেটাকে বলতো মাছনে আয়, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে গিলে খায়। তো সেরকম একটা অবস্থা চলেছে, সেখানে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এখন যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ একটা যেখানে প্রশাসনের কোনো ভূমিকাই নেই, অর্থাৎ প্রশাসন সম্পূর্ণভাবে কিছু মৌলবাদী বা কিছু এই যে গুন্ডা বা ওই যে সমাজদ্রোহীদের হাতে চলে গেছে। সেখানে এই ধরনের ঘটনা বাংলাদেশের নিত্য ঘটতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ওখানে একটা সুশৃঙ্খল বা সুস্থিতি আছে বা একটা সুন্দর একটা শাসন ব্যবস্থা কায়েমে, ততক্ষণ ধরে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। একেবারে আপনার কাছে আরো একবার আসবো, এই যে ইমিগ্রেশন সেন্টার থেকে যখন সেই মহিলাকে অপহরণ করা হয়েছে, ঠিক তখন পুলিশ প্রশাসন সেখানে ছিল, এবং তাদের উপস্থিতির পরেও কিভাবে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, তাহলে কি পুলিশ প্রশাসন একেবারে টুটু জগন্নাথের ভূমিকা? এবার কি বলবেন? পুলিশ প্রশাসন তো আমি প্রথমেই বলেছি টুটু জগন্নাথ। ওখানে পুলিশের অনেক লোককে মেরে ফেলেছে, 200-300 পুলিশকে মেরে ফেলেছে। পুলিশের হাতে এখন কোনো ক্ষমতা নেই। যেভাবে বলছে সমন্বয়কারীরা, যেভাবে ছাত্র নেতারা, জনতা যারা আছে, এই যে মৌলবাদীরা যেভাবে বলছে পুলিশকে সেভাবে কাজ করতে হচ্ছে, না হলে পুলিশকে মেরে ফেলছে। তো সেই অবস্থায় এখন বাংলাদেশে কারো নিরাপত্তা নেই, কেউই একটা ভালো অবস্থায় নেই।
হিন্দুরা তো মহা একটা বিপজ্জনক পরিস্থিতিতে ওখানে আছে, যে কোনো মধ্যে যাকে যখন খুশি ওরা মেরে ফেলছে, কোনো বিচার নেই, আচার নেই। এখন সেটা ছিল কোটা বিরোধী আন্দোলন, সেটা পরিণত হয়েছে ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন থেকে সেটা এখন হয়েছে হিন্দু বিরোধী আন্দোলন, এবং হিন্দু বিরোধী আন্দোলনের পাশাপাশি আদার যেসব রিলিজিয়ন আছে, শিয়া বা এই যে আহমেদিয়া বা সুফি মাজার, এদের উপরও কিন্তু আক্রমণ হচ্ছে। অর্থাৎ তাতে বোঝা যাচ্ছে যে পুরোপুরি একটা তালিবান শাসিত যে আফগানিস্তান, সেই দিকে কিন্তু এগিয়ে আসছে। এখানে এরকম ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো দাম নেই। সরকারি প্রতিষ্ঠান এখানে কোনো কিছু করতে পারবে না যদি না ওখানকার যে এখন যারা এই যে বাংলাদেশের তথাকথিত যারা শাসক, তাদের যদি সায় না থাকে, তাহলে কোনো কিছু ওখানে হবে না। তো ভীষণ একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ। একেবারে এই যে বাংলাদেশে এই মুহূর্তে একাংশ মহলের ভারত বিদ্বেষী একটা মনোভাব, সেটাকে আপনি কিভাবে দেখছেন? কোনটা ম্যাডাম? বাংলাদেশে এই মুহূর্তে একাংশ মহলে দেখা যাচ্ছে ভারত বিরোধী একটা মনোভাব তাদের মধ্যে থেকেই যাচ্ছে, এবং সেই সঙ্গে আজকের এই বিষয় যে পুলিশ প্রশাসনের সামনেই কার্যত এই ঘটনাটি ঘটেছে, সেখানে একদিকে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা সঠিক জায়গাতে নেই, এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাও এক প্রকার গাছাড়া মনোভাব নিয়ে যেটা থাকছে, যেটা বিভিন্ন মহল থেকে উঠেছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে পাকিস্তানপন্থী লোকজনের এখন রমরমা। বাংলাদেশের বেশ কিছু লোক যখন 1971-এ লিবারেশন ওয়ার চলছিল, তখন অনেকেই সেটাকে সমর্থন করেনি। অর্থাৎ বিরাট একটা মৌলবাদী মুসলিম কিন্তু বাংলাদেশ স্বাধীনতাকে সমর্থন করেনি, এবং এরা এখনো ভীষণ সক্রিয়। এইবার হাসিনা চলে যাওয়ার পরে তো এরাই এখন দখল করে নিয়েছে পুরোটা। তো এই যে স্বভাবগতভাবেই মুসলিমরা কিন্তু ভারত বিরোধী একটা ওদের অবস্থান থাকে, সেটা ওরা যতই বলুক না কেন, মুসলিমরা কখনো ভারতকে ওরা হিন্দু রাষ্ট্র হিসেবে ভাবে, এবং সেইভাবে ভারতের বিরোধিতা করে যায় সব সময়। বাকি যারা দু একটা সেকুলার কথা বলে বা একটু ভারতের পক্ষে কথা বলে, তাদের সংখ্যা খুবই কম। এরা কিছু শিক্ষিত সমাজ আছে, হয়তো ইউনিভার্সিটি বা কলেজে পড়া, এরা হয়তো বা অনেক সময় দেখা যায় যে একটু ভারতের পক্ষে কথা বলে বা হিন্দুদের পক্ষে কথা বলে, কিন্তু বিরাট একটা অংশ মনে মনে একটা পোষণ করে রাখে এদের যে ধর্মীয় গোড়ামি। একই সঙ্গে ভারতকে তারা হিন্দু রাষ্ট্র হিসাবে দেখে এবং হিন্দু রাষ্ট্র হিসাবে ভারতের বিরোধিতা করে যায়। সেটা কখনো ঠিক হবে না, যতই যায় আসুক না কেন। ভারত সরকারকে, বিশেষ করে ভারতের যারা অধিবাসী আছে, আমরা যারা আছি ভারতের মানে মেজরিটি যারা সংখ্যাগুরু সম্প্রদায়, তাদের কিন্তু এখনই ভাবা উচিত যে এইসব যে বাংলাদেশে চলছে, সেটা যদি কিছুদিন পরে কিন্তু সেটা ভারতেও শুরু হয়ে যেতে পারে, যদি না এভাবে রাজনৈতিক প্রশ্রয় পায়। কারণ বিভিন্ন রাজনৈতিক একেবারে অরিন্দম বাবু, অবশেষে আরো একটি প্রশ্ন আপনাকে করতে চাইবো। এই যে সেই জিনিসটা দেখতে হলে ইমিডিয়েটলি কঠোর মনোভাব নিতে হবে, এবং ভারত সরকারের এখনই উচিত এই বিষয়ে বাংলাদেশ সরকারের উপর যথেষ্ট অ্যাকশন নেওয়া, যাতে বিশ্বের অন্যান্য যে জিও পলিটিক্যাল সিচুয়েশন আছে সেখানে যেভাবে অ্যাকশন নিচ্ছে, যেমন রাশিয়া ইউক্রেনে অ্যাটাক করলো, কারণ রাশিয়ানদের ওখানে অত্যাচার করা হচ্ছিল ইউক্রেনের ভিতরে, রাশিয়া অ্যাটাক করে দিল। আমাদের হিন্দুরা যারা আছে এখানে চিটাগাঙ্গে বা বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর নিত্য নৈমিত্তিক অত্যাচার চলছে, মন্দির ভেঙে ফেলছে। ভারত সরকার তো পাশে একটা দেশে এভাবে চুপ করে থাকতে পারে না, কারণ ভারত সরকারের দায়বদ্ধতা আছে ওখানে হিন্দুদের প্রতি। আপনি যদি ভাগ হয়েছে, ঠিক আছে, এখান থেকে তাহলে মুসলিমরা চলে যাবে ওখানে, ওখান থেকে হিন্দুরা চলে আসবে এখানে। আমি যেটা মনে করি আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত। নন্দনবাবু, আরো একটি প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে আইন শৃঙ্খলা রীতিমতো ভঙ্গ হচ্ছে বাংলাদেশে, সেখানে পুলিশ কি শুধুমাত্র হাতের পুতুল হয়ে থাকবে? আর যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো আগামী দিনে আরো বিপদের আশঙ্কা। সেক্ষেত্রে ভারতকে এই মুহূর্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার ভারত সরকারের, কি মনে করছেন? আমি প্রথমেই বলেছি আপনাকে যে ভারত সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত, না হলে কিন্তু এই বাংলাদেশ কিন্তু একটা তালিবান রাজ্য হতে বেশি দিন লাগবে না। আফগানিস্তানের মতো পুরোপুরি ভাব ধরে এসছে। এরা কঠোর শরিয়াতি আইন চালু করতে চাইছে, হিন্দুদের পর্যন্ত বলছে হিজাব নেকা পড়ে ইউনিভার্সিটি কলেজে যেতে, মানে শেষ সীমায় পৌঁছে গেছে। পাশের দেশ এখানে যদি এভাবে চলতে থাকে, একটা ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র কোনদিন এভাবে চুপ করে থাকতে পারে না। তো হয়তো আমি যেটা ভাবছি, হয়তো আগামী কিছুদিনের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন, কারণ আমাদের যে নরেন্দ্র মোদী সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার কিন্তু মানে চুপ করে বসে থাকবে না, সেটা আমার একটা বিশ্বাস আছে যে অন্তত এই ব্যাপারে বিরাট একটা ভূমিকা নেবে। কিন্তু যেহেতু এটা একটা আন্তর্জাতিক ব্যাপার, সে কারণে হয়তো ভেবে চিন্তে হয়তো একটা অ্যাকশন নেবে।
যাই হোক না কেন, আগামী দিনে বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ একটা মানে নিজেরাই নিজেদের ধ্বংসের পথে কিন্তু চলে আসবে। বাংলাদেশ হয়তো একটা টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আমরা আগেই বলেছি যে চিটাগাং, রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশন গুলো কিন্তু অলরেডি কিন্তু সেখানে কিন্তু একটা মানে বাংলাদেশের বর্তমান শাসক বিরোধী একটা মুভমেন্ট চলছে, গোপালগঞ্জে চলছে। তো আগামী দিনে হয়তো বাংলাদেশের টুকরো টুকরো হয়ে যেতে পারে, দেখবেন ম্যাডাম, হয়তো সেরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নন্দনবাবু আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের। এবং আমাদের সঙ্গে ছিল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকার। তিনি কিন্তু গোটা বিষয় নিয়ে তুলে ধরেছেন এবং বাংলাদেশে এই বারবার ভারতীয়দের আক্রান্ত সেটা কিন্তু কার্যত কোনোভাবেই মেনে নিতে পারবে না এবং ভারতও সেই মুহূর্তে চিন্তা ভাবনা করছে এবং ভারত সরকারের অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।